ছোট্ট সরকারি প্রজ্ঞাপন, কাগজে কয়েক লাইনের ঘোষণা, কিন্তু সেই কাগজটাই যদি পুরো দেশের রাজনীতিতে ভূমিকম্প তৈরি করে তাহলে কি বুঝবেন? প্রশ্নটা এখানেই। এটা কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ক্ষমতার নতুন সমীকরণ? গত মঙ্গলবার 17 মার্চ রাত, নীরব এক সময়ে যখন দেশের অধিকাংশ মানুষ দিনের ব্যস্ততা শেষ করে বিশ্রামে, ঠিক তখনই মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম দেখায় বিষয়টা খুব সাধারণ, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এই প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার ঝড় তোলে। প্রজ্ঞাপনের মূল কথা, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুপস্থিত থাকলে সংসদীয় দায়িত্ব পালন করবেন কিছু নির্দিষ্ট মন্ত্রী। এখানে শুরু হয় প্রশ্নের ঝড়। একজন নির্বাচিত প্রধানমন্ত্রী সংসদে অনুপস্থিত থাকবেন কেন? এই অনুপস্থিতি কি সাময়িক, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বাস্তবতা? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের মতো সংবেদনশীল দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হাতে। এই ঘোষণার পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া আসতে শুরু করে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তার কথায় বিস্ময়, সন্দেহ আর এক ধরনের তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গ। কারণ বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এমন নজির খুবই বিরল, যেখানে প্রধানমন্ত্রীর দায়িত্ব এভাবে আনুষ্ঠানিকভাবে অন্য কারো কাছে হস্তান্তর করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই ঘটনাকে দেখছেন সম্পূর্ণ ভিন্নভাবে। তাদের মতে, সালাউদ্দিন আহমেদ ধীরে ধীরে একজন ডি ফ্যাক্টো বা অঘোষিত সরকার প্রধান হিসেবে উঠে আসছেন। কাগজে কলমে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু বাস্তবে নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তেই তার প্রভাব স্পষ্ট। জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে যে বড় আইনি বিতর্ক চলছে তা মূলত আইন মন্ত্রণালয়ের বিষয়। সেখানেও সরকারের হয়ে মূল বক্তব্য দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, পরিষদের শপথ না নেওয়ার পেছনেও তার ভূমিকা নিয়ে রয়েছে নানা আলোচনা। সব মিলিয়ে একটি প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, তিনি কি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী, নাকি তার চেয়েও বেশি কিছু? এটা অস্বীকার করার উপায় নেই। সালাউদ্দিন আহমেদের রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত শক্তিশালী। তিনি সাবেক বিসিএস ক্যাডার, প্রশাসনের অভিজ্ঞ খেলোয়াড় এবং রাজনীতির জটিল হিসাব বোঝেন খুব ভালোভাবেই। আইন ও সংবিধানের মারপ্যাচেও তার দক্ষতা নিয়ে কারও দ্বিমত নেই। এই অসাধারণ দক্ষতা তিনি কার স্বার্থে ব্যবহার করছেন? জনগণের জন্য, নাকি একটি নির্দিষ্ট ক্ষমতার কাঠামো ধরে রাখার জন্য? এই প্রশ্ন সবচেয়ে বেশি সামনে এসেছে গণভোট ইস্যুতে, যেখানে বলা হচ্ছে প্রায় 70% মানুষ জুলাই সনদের পক্ষে মত দিয়েছে, কিন্তু সেই জনমতের বিপরীতে গিয়ে আইনি জটিলতার মাধ্যমে বিষয়টিকে আটকে দেওয়ার চেষ্টা জনমনে তৈরি করেছে তীব্র অসন্তোষ। 5 আগস্টের রক্তাক্ত বাস্তবতার পর বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় এত বড় জনমতকে উপেক্ষা করা কতটা বিপজ্জনক হতে পারে? ইতিহাস বলছে, এ ধরনের সিদ্ধান্ত অনেক সময় বুমেরাং হয়ে ফিরে আসে। সাম্প্রতিক কিছু ঘটনা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। একজন সাংবাদিক শুধুমাত্র একটি ব্যক্তিগত ফোল্ডারে একটি ছবি সংরক্ষণের কারণে চাকরি হারিয়েছেন। আবার একটি ব্যঙ্গচিত্র সংবলিত ফেসবুক ইভেন্টে গোয়িং ক্লিক করার কারণে একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে অপমান করা হলেও সেই ঘটনায় তেমন কোনো শাস্তির নজির দেখা যায়নি। এই বৈপরীত্যই এখন সবচেয়ে বড় প্রশ্ন তুলছে, আইন কি সবার জন্য সমান? এই ঘটনাগুলো নতুন কিছু নয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন প্রবণতা বহুবার দেখা গেছে। 2010 সালের একটি ঘটনা, যেখানে একজন সাধারণ নাগরিক মন্তব্য করেছিলেন, ক্ষমতায় যারা আসে তারাই একই কাজ করে। আজ 2026 সালে দাঁড়িয়ে সেই কথাটাই যেন আবার বাস্তব হয়ে উঠছে। বাংলাদেশের রাজনীতিতে একটি প্রচলিত কথা আছে, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতায় যাওয়ার পর চেহারা বদলে যায়, নীতি বদলে যায়, আর সবচেয়ে বেশি বদলে যায় জনগণের প্রতি দায়বদ্ধতা। স্বাধীনতার 54 বছর পরও, অসংখ্য আন্দোলন, সংগ্রাম, ত্যাগের পরও সাধারণ মানুষের মনে আজও একটি প্রশ্ন, আমরা কি কখনো সত্যিকারের ভালো নেতৃত্ব পাব, নাকি এই দেশ চিরকাল মন্দের ভালো বেছে নেওয়ার রাজনীতিতেই আটকে থাকবে? প্রশ্নটা আজ আপনার কাছে। আপনি কি ভাবছেন এই পুরো বিষয়টি নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।